আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রুটিন অনুযায়ী এখন আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনা বইটি পড়ব। সবার সামনে বই আছে তো না? একটু আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। সবার সামনে বই আছে? জি ম্যাম। জি ম্যাম। ভেরি গুড। সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা প্রথম অধ্যায়ের 1.03 ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ এটা সম্পর্কে পড়ব। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, এই উৎপত্তি ও ক্রমবিকাশকে তোমাদের পাঠ্য বই অনুযায়ী 5টি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লব কাল, শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং আধুনিক যুগ। ঠিক আছে? ইয়েস ম্যাম। প্রাচীন যুগে কি হয়েছে দেখো, যে লাইনগুলো আন্ডারলাইন করা দেখতে পাচ্ছ, এই লাইনগুলো তুমি একটু আন্ডারলাইন করে নিবে। হ্যাঁ, এই আন্ডারলাইন করা লাইনগুলো দিয়ে তোমার জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসে। ক্লিয়ার কথা? জি ম্যাম। প্রাচীন যুগ দেখো 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়, এই সময়টাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে প্রাচীন যুগের সময়কাল কত, তখন হবে 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত। খ্রিস্টের মৃত্যু মানে হচ্ছে যীশু খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। আচ্ছা, প্রাচীন যুগে সমাজ উন্নয়নের ধারা ছিল খুবই ধীরগতি সম্পন্ন। এই সময় বিভিন্ন সভ্যতা কেন্দ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন লক্ষ্য করা যায়। খেয়াল করো, এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিভিন্ন সভ্যতা কেন্দ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন লক্ষ্য করা যায় কোন যুগে, তখন আনসার হবে প্রাচীন যুগে। এই সভ্যতাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শাস্ত্র ও এর প্রয়োগে উন্নতি লাভ ঘটে। এর মধ্যে মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, চৈনিক, রোমান, গ্রিক ও ভারতীয় সভ্যতা উল্লেখযোগ্য। খেয়াল করো, এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে প্রাচীন যুগের উল্লেখযোগ্য কয়েকটি সভ্যতার নাম লিখো, তখন হবে মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, চৈনিক, রোমান, গ্রিক ও ভারতীয় সভ্যতা। অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে হিব্রু সভ্যতা কোন যুগে দেখা যায়, তখন আনসার হবে প্রাচীন যুগে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত সময়ের কীর্তিসমূহ সর্বপ্রাচীন মিশরীয় সভ্যতার ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক কৃতিত্বের সাক্ষ্য বহন করে। খেয়াল কর, আমি এখানে কয়েকটা শব্দ আন্ডারলাইন করেছি। প্রাচীন, সর্বপ্রাচীন মিশরীয় সভ্যতা, এই কটা শব্দ দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে সর্বপ্রাচীন সভ্যতা কোনটি, তখন আনসার হবে মিশরীয় সভ্যতা। এই সময়ের প্রাপ্ত উপদেশনামা থেকে ব্যবস্থাপনা শাস্ত্রের উপাদান লক্ষ্য করা যায়। ব্যাবিলনীয় সভ্যতায় ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়নে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন। কারো ওখানে শব্দ হচ্ছে, একটু মিউট করে রাখো। এই সময়ে প্রাপ্ত কিছু যার ওখানে শব্দ হচ্ছে সে একটু মিউট করো। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত সময়ের কীর্তিসমূহ সর্বপ্রাচীন মিশরীয় সভ্যতার ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক কৃতিত্বের সাক্ষ্য বহন করে। আর ওখানে বাচ্চার শব্দ পাওয়া যাচ্ছে, সে মিউট করো কাইন্ডলি। সোহাগী মিউট করো, আস্থা মিউট করো।
এই সময়ে প্রাপ্ত কিছু উপদেশনামা থেকে ব্যবস্থাপনা শাস্ত্রের উপাদান লক্ষ্য করা যায়। ব্যাবিলনীয় সভ্যতায় ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়নে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন ও তার বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। দ্য কোড অফ হাম্মিউরবি এর মধ্যে খুবই উল্লেখযোগ্য। হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের ভূমিকা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখে। খেয়াল করে এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি যে মুসা আলাইহিস সালামের ভূমিকা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখে কোন সভ্যতায়? তখন আনসার হবে হিব্রু সভ্যতায়। আইন প্রণয়ন, সরকার পরিচালনা ও মানব সম্পর্ক উন্নয়নের বিষয়ে ব্যবস্থাপক হিসেবে তার অবদান লক্ষণীয়। এখানে তার মানে হযরত মুসা আলাইহিস সালামের অবদান। কোন ক্ষেত্রে তার অবদান? ম্যাম, বলো। উনি কি এই শাস্ত্রটা উৎপাদন করে বা মানে গবেষণা করে নাকি মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখেন। ব্যবস্থাপনার সংজ্ঞাটা পড়েছিলে, মনে আছে? ব্যবস্থাপনার সংজ্ঞা, ব্যবস্থাপনা কাকে বলে? জি ম্যাম। এখন কোন ক্ষেত্রে তার অবদান লক্ষণীয়? খেয়াল করে যে আইন প্রণয়ন, সরকার পরিচালনা ও মানব সম্পর্ক উন্নয়নের বিষয়ে ব্যবস্থাপক হিসেবে তার অবদান লক্ষণীয়। ঠিক আছে, সরি। জি ম্যাম। দেখো, চৈনিক সভ্যতায় ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নতিতে লাও জু এর অবদান লক্ষ্য করা যায়। এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে চৈনিক সভ্যতায় ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নতিতে কার অবদান লক্ষ্য করা যায়? তখন আনসার হবে লাও জু। তিনি, কারো ওখানে প্রচন্ড শব্দ হচ্ছে, বাবা মিউট করে রাখো। তিনি কার্যপদ্ধতি উন্নয়নের বিভিন্ন উপায় নির্দেশ করেন। তিনি মনে করতেন ন্যায়পরায়ণতা ও মানবতাবোধ অভ্যাস করার মাধ্যমে যথাযোগ্য চিন্তাধারা ও কর্মপরিবেশ গড়ে ওঠে। প্রাচীন চীনের প্রশাসনে বিশেষজ্ঞ কর্মী পরামর্শ এর ব্যবহারের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। ব্যবস্থাপনা চিন্তাধারার বিকাশে গ্রিক সভ্যতার বিশেষ অবদান রয়েছে। খেয়াল করে এই লাইনটা আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনা চিন্তাধারার বিকাশে কোন সভ্যতার বিশেষ অবদান রয়েছে? তখন আনসার হবে গ্রিক সভ্যতার। এই সময়ে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। বিশেষায়ন ও শ্রম বিভাগের ব্যাপক প্রচলনও এই সময় লক্ষ্য করা যায়। আচ্ছা, এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হতে পারে যে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন কিংবা বিশেষায়ন ও শ্রম বিভাগের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায় কোন সময়ে? তখন আনসার হবে প্রাচীন যুগে। দার্শনিক প্লেটো একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী একটি কাজ অর্পণ করার কথা বলেছেন। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার কথা বা অর্পণ করার কথা কে বলেছেন? তখন আনসার হবে দার্শনিক প্লেটো। এই সভ্যতায় অর্থাৎ গ্রিক সভ্যতায় সর্বোত্তম পদ্ধতি উদ্ভাবন ও ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে সর্বোত্তম পদ্ধতি উদ্ভাবন ও ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হতো কোন সভ্যতায়? তখন আনসার হবে গ্রিক সভ্যতায়। দার্শনিক সক্রেটিস বিশ্বাস করতেন ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় এবং এটি একটি স্বতন্ত্র ও পৃথক কাজ। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়, এটি কে বিশ্বাস করতেন? তখন আনসার হবে দার্শনিক সক্রেটিস। তিনি তার লেখনী ও বক্তব্যে সর্বপ্রথম এই বিষয়টি তুলে ধরেন। এই ছিল আমাদের প্রাচীন যুগে ব্যবস্থাপনার
উৎপত্তি ও ক্রমবিকাশ। এখন আমরা চলে যাচ্ছি মধ্যযুগে। মধ্যযুগের সময়কাল হচ্ছে 00 থেকে 1750। মধ্যযুগে বিশ্বব্যাপী সামন্তবাদের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। এই সময়ে উৎপাদন ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি, ফলে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নের হারও উল্লেখযোগ্য ছিল না। 900 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো লেখা পাওয়া যায় না। এই লাইনটি একটু আন্ডারলাইন করবা তোমরা, এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে কত খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো লেখা পাওয়া যায় না, তখন আনসার হবে 900 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের আমলে শাসন ব্যবস্থা ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে যথেষ্ট অগ্রগতি হয় তা বিভিন্ন বর্ণনা থেকে সুস্পষ্টভাবে জানা যায়। মধ্যযুগে যারা ব্যবস্থাপনা শাস্ত্রের অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়ের উন্নয়নে অবদান রাখেন তাদের সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হলো। এই 4টা নাম একটু মনে রাখবা: আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি, থমাস মুর। অনেক সময় যে কোনো একটি নাম দিয়ে বহু নির্বাচনের প্রশ্ন আসে যে উনি কোন যুগের মনীষী, তখন আনসার হবে মধ্যযুগে। অথবা মধ্যযুগে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে কারা অবদান রাখেন, তখন আনসার হবে আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পেসিওলি, থমাস মুর। হ্যাঁ, এখন দেখো আল ফারাবি 900 খ্রিস্টাব্দে আল ফারাবি লিখিতভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্বন্ধে আলোকপাত করেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে কত খ্রিস্টাব্দে আল ফারাবি লিখিতভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন, তখন আনসার হবে 900 খ্রিস্টাব্দে। তিনি তার লেখনীতে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণ এবং পরিত্যাজ্য দোষসমূহ তুলে ধরেন, অর্থাৎ নেতা হওয়ার জন্য যে গুণগুলো দরকার এবং কোন কোন দোষ বাদ দেওয়া দরকার এই বিষয়টিও তুলে ধরেন আল ফারাবি। এরপরে আসছে ইমাম গাজ্জালি। 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু নাসিহাত আল মুলক নামক গ্রন্থ প্রণয়ন করেন। এই লাইনটি দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন নাসিহাত আল মুলক গ্রন্থটির রচয়িতা কে, তখন আনসার হবে ইমাম গাজ্জালি। অথবা নাসিহাত আল মুলক নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রচনা করেন বা প্রণয়ন করেন, তখন আনসার হবে 1100 খ্রিস্টাব্দে। এখানেও শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তিনি বলেছেন রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা বা ব্যথা বা কষ্ট অনুভব করে। দেখো এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর কষ্ট অনুভব করে, এটি কে বলেছেন, তখন আনসার হবে ইমাম গাজ্জালি। এরপরে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি সম্পর্কে তোমরা 9-10-এও পড়েছো। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি দুতরফা হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে দুতরফা হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন কে, তখন আনসার হবে লুকা প্যাসিওলি। অথবা দুতরফা দাখিলা পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়, তখন আনসার হবে 1494 খ্রিস্টাব্দে। ইটালিতে এরূপ হিসাব পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটে। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে দুতরফা হিসাব রক্ষণ পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটে কোথায়, তখন আনসার হবে ইতালিতে, যা হিসাব ব্যবস্থাপনার উন্নয়নে যথেষ্ট সহায়ক হয়। এই জন্য তাকে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়ে থাকে। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয় কাকে, তখন আনসার হবে লুকা প্যাসিওলি। এই সময়ে ইতালিতে অংশীদারি ও যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ব্যবসার প্রচলন লক্ষ্য করা যায়। এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে অংশীদারি ও যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ব্যবসার প্রচলন লক্ষ্য করা যায় কোথায়, তখন আনসার হবে ইতালিতে।
এরপরে হচ্ছে থমাস মুর। মধ্যযুগের শেষের দিকে ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়নে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের মধ্যে থমাস মুরের নাম উল্লেখযোগ্য। 1500 খ্রিস্টাব্দে তিনি ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করেন। খেয়াল করো, এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ইউটোপিয়া নামক গ্রন্থটি কে রচনা করেন, তখন আনসার হবে থমাস মুর। অথবা ইউটোপিয়া গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়, তখন আনসার হবে 1500 খ্রিস্টাব্দে। তিনি মনে করতেন ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব। এতে বিশেষায়ন এবং মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা, এই লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব, এটি কে মনে করতেন, তখন আনসার হবে থমাস মুর। এরপরে হচ্ছে শিল্প বিপ্লব কাল। সময়টা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, খেয়াল করো, 1750 থেকে 1850। অনেক সময় প্রশ্ন হয় যে শিল্প বিপ্লব কাল কোনটি, তখন আনসার হবে 1750 থেকে 1850। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ব্যবস্থাপনা শাস্ত্রেও যথেষ্ট অগ্রগতি ঘটে। সর্বপ্রথম ব্রিটেনে এবং পরে ইউরোপ ও আমেরিকায় ঘটে যাওয়া এই বিপ্লবকালে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হলো। আচ্ছা, এই লাইনটির কিছু অংশ দিয়ে প্রশ্ন হতে পারে, যেমন শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় সংগঠিত হয়, তখন আনসার হবে ব্রিটেনে, আর পরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে ইউরোপ ও আমেরিকায়। আচ্ছা, শিল্প বিপ্লব কালে যারা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে কাজ করেছেন তারা হচ্ছেন, নামগুলো একটু মনে রাখবে, জেমস স্টিওয়ার্ট, অ্যাডাম স্মিথ, জেমস ওয়াট ও ম্যাথে বোল্টন, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ। এরা হচ্ছেন শিল্প বিপ্লবকালীন ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রথমে জেমস স্টিওয়ার্ট। 1767 সালে স্যার জেমস স্টিওয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে তার একটি গ্রন্থ প্রকাশ করেন। খেয়াল করো, এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জেমস স্টিওয়ার্ট কত সালে একটি গ্রন্থ প্রকাশ করেন, তখন আনসার হবে 1767 সালে। এতে ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং শিল্প উৎপাদনে যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরা হয়। আচ্ছা, এই সেকেন্ড লাইন থেকে প্রশ্ন হতে পারে যে ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করেন কে, তখন আনসার হবে জেমস স্টিওয়ার্ট। এরপরে অ্যাডাম স্মিথ। 1772 সালে অর্থনীতি শাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশিত হয়। এই লাইনটি দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন অর্থনীতি শাস্ত্রের বা অর্থনীতি বিষয়ের জনক কে, তখন আনসার হবে অ্যাডাম স্মিথ। অথবা ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থটি কে লিখেন, তখন আনসার হবে অ্যাডাম স্মিথ। অথবা ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়, তখন আনসার হবে 1772 সালে। এতে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব আরোপ করেন। খেয়াল করো, আমি এখানে কয়েকটি শব্দ আন্ডারলাইন করেছি। এই কয়েকটি শব্দ দিয়ে প্রশ্ন হতে পারে যে শ্রম বিভাগের উপর গুরুত্ব আরোপ করেন কে, তখন আনসার হবে অ্যাডাম স্মিথ। এই গ্রন্থে ব্যবস্থাপনার বহুবিধ অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা ও ধারণা তুলে ধরা হয়। এরপরে আসছে
জেমস ওয়াট ও ম্যাথে বোল্টন। জেমস ওয়াটকে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক বলা হয়ে থাকে। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে, তখন আনসার হবে জেমস ওয়াট। এই দুই বিজ্ঞ উদ্ভাবক অর্থাৎ জেমস ওয়াট ও ম্যাথে বোল্টন, এই দুইজন উদ্ভাবক মিলে স্টিম ইঞ্জিন তৈরির জন্য বোল্টন ওয়াট অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান গঠন করেন। প্রশ্ন হতে পারে বোল্টন ওয়াট অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান কে গঠন করেন, তখন আনসার হবে জেমস ওয়াট এবং ম্যাথে বোল্টন। 1800 খ্রিস্টাব্দে এর সহযোগী সোহো ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োগ করা হয়। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োগ করা হয় কত খ্রিস্টাব্দে, তখন আনসার হবে 1800 খ্রিস্টাব্দে। আর এর সহযোগী মানে হচ্ছে যে বোল্টন ওয়াট অ্যান্ড সন্স এর সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে সোহো ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রি। এই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োগ করা হয় ও যন্ত্রপাতি বিন্যাস এবং দ্রব্যের মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় গবেষণা ও কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরে এসছে রবার্ট ওয়েন। তিনি 1800 থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্র শিল্পে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে 1800 থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্র শিল্পে ব্যবস্থাপক হিসেবে কে দায়িত্ব পালন করেন, তখন আনসার হবে রবার্ট ওয়েন। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তাকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক নামে অভিহিত করা হয়। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। এই কয়টা শব্দ দিয়ে প্রশ্ন হতে পারে যে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে, তখন আনসার হবে রবার্ট ওয়েন। তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে অন্যান্য সম্পদের উপর বিনিয়োগের তুলনায় মানব শক্তি খাতে বিনিয়োগ কয়েক গুণ লাভজনক। এরপরে চার্লস ব্যাবেজ। তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন কে, তখন আনসার হবে চার্লস ব্যাবেজ। কম্পিউটার যন্ত্রের আবিষ্কার তার মহান কীর্তি। তিনি তার গ্রন্থে সর্বপ্রথম জোর দিয়ে প্রমাণ করেন যে একটি সফল ব্যবসায়ী ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবস্থাপনার ক্ষেত্রে গণিত শাস্ত্রের প্রয়োগে তিনি অবদান রেখেছেন, তাকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে কম্পিউটারের জনক বলা হয় কাকে, তখন আনসার হবে চার্লস ব্যাবেজ। আচ্ছা মেয়েরা, আমার নেটওয়ার্ক উইক দেখাচ্ছে, যদি কেটে যায় তোমরা আবার ঢুকবা লিংকে, ঠিক আছে? ওকে ম্যাম। এরপর আমরা চলে আসছি শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই সময়কালটা হচ্ছে 1850 থেকে 1950। এটুকুন দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে শিল্প বিপ্লব পরবর্তী যুগের সময়কাল কত, তখন আনসার হবে 1850 থেকে 1950। এই সময়ে যে সকল মনীষী ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মধ্যে এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেওল, এইচ.এল. গান্ট, গিলব্রেথ দম্পতি, অলিভার শেলডন, এলটন মেও, চেস্টার আই বার্নার্ড প্রমুখের নাম উল্লেখযোগ্য। আচ্ছা, এলটন মেয়র পরে দেখো ব্র্যাকেটে লেখা আছে মানব সম্পর্ক মতবাদের জনক। এটা তুমি একটু আন্ডারলাইন করে নিবা। এটা দিয়েও প্রশ্ন হতে পারে যে মানব সম্পর্ক মতবাদের জনক কে, তখন আনসার হবে এলটন মেও। আর চেস্টার আই বার্নার্ডের পাশে দেখো ব্র্যাকেটে লেখা আছে পদ্ধতি বা সিস্টেম মতবাদের জনক। এটা দিয়েও প্রশ্ন হতে পারে যে সিস্টেম মতবাদের জনক কে বা পদ্ধতি মতবাদের জনক কে, তখন আনসার হবে চেস্টার আই বার্নার্ড। এই সময়ে ব্যবস্থাপনা নীতি ও তত্ত্বের ব্যাপক উন্নয়ন সাধিত হয় এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি ব্যবস্থাপনা মতবাদ হিসেবে প্রসিদ্ধি লাভ করে।
এই সময়ের দুইজন নামকরা মনীষী সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হলো। অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী যুগে যে দুইজন মনীষী ব্যবস্থাপনার উন্নয়নে সর্বাধিক কাজ করেছেন তারা হচ্ছেন এফ.ডব্লিউ. টেলর এবং হেনরি ফেওল। এফ.ডব্লিউ. টেলর মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া এই অসামান্য প্রতিভাধর ব্যক্তি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। খেয়াল করে আমি কয়েকটি শব্দ আন্ডারলাইন করেছি এখানে। প্রশ্ন হতে পারে যে এফ.ডব্লিউ. টেলর কোন দেশের জন্মগ্রহণ করেছেন, তখন আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অথবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, তখন আনসার হবে এফ.ডব্লিউ. টেলর। তিনি তার দীর্ঘ কর্মজীবনে সাধারণ শিক্ষানবিশ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদ দখল করেছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকের ঘাটতি থাকায় উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধির তীব্র প্রয়োজন অনুভূত হয়। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেন। এতে ব্যবস্থাপনা চিন্তাধারায় ও পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এরপরে হেনরি ফেওল তুরস্কে জন্মগ্রহণকারী ও ফ্রান্সের অধিবাসী এই মহান ব্যক্তি 1860 থেকে 1918 সাল পর্যন্ত একজন খনি প্রকৌশলী হিসেবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এই লাইনটি দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন হেনরি ফেওল কোথায় জন্মগ্রহণ করেন, তখন আনসার হবে তুরস্কে। হেনরি ফেওল কোন দেশের অধিবাসী ছিলেন, তখন আনসার হবে ফ্রান্সের। খেয়াল করো, উনি জন্মগ্রহণ করেছেন তুরস্কে কিন্তু উনি বসবাস করতেন ফ্রান্সে। অথবা প্রশ্ন হতে পারে খনি প্রকৌশলী হিসেবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন কে, তখন আনসার হবে হেনরি ফেওল। তিনি মনে করতেন ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োগ শুধু কারবারি প্রতিষ্ঠানেই নয়, সকল ধরনের সংগঠনেই প্রয়োগযোগ্য এবং ব্যবস্থাপনা শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন। তিনি কার্যবিভাগীয় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যবস্থাপনা ক্ষেত্রে অনুসরণীয় 14টি মূলনীতির নির্দেশ করেন। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, ব্যবস্থাপনা ক্ষেত্রে অনুসরণীয় 14টি মূলনীতি নির্দেশ করেন। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনার 14টি মূলনীতি নির্দেশ করেন কে, তখন আনসার হবে হেনরি ফেওল, যা অদ্যাবধি অর্থাৎ আজ পর্যন্ত সর্বজন গ্রাহ্য মূলনীতি হিসেবে অনুসৃত হয়। তার অসামান্য অবদানের জন্যই তাকে ব্যবস্থাপনা তত্ত্বীয় ধারার অগ্রদূত ও আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়ে থাকে। খেয়াল করো আমি আন্ডারলাইন করেছি আধুনিক ব্যবস্থাপনার জনক। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, তখন আনসার হবে হেনরি ফেওল। খেয়াল করো যে এফ.ডব্লিউ. টেলরকে বলা হয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, হেনরি ফেওলকে বলা হয়েছে আধুনিক ব্যবস্থাপনার জনক। আর শিল্প বিপ্লবকালীন সময়ে আমরা পড়েছিলাম যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। এই তিনটে একটু মনে রাখবো, এগুলো প্রায় পরীক্ষায় আসে। এরপরে আসছে আমাদের আধুনিক যুগ। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে ব্যবস্থাপকীয় তত্ত্ব ও এর প্রয়োগ পদ্ধতি নিয়ে যে ব্যাপক গবেষণা হয়েছে পরবর্তী সময়েও তা অব্যাহত রয়েছে। এই সময়ে বিভিন্ন মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানীদের চিন্তাধারার দ্বারা ব্যবস্থাপনা তত্ত্ব প্রভূত উন্নতি লাভ করেছে। এর মধ্যে ডগলাস ম্যাক গ্রেগর, হার্জবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ও চি প্রমুখ মনীষীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। খেয়াল করে আমি নামগুলো আন্ডারলাইন করেছি। অনেক সময় প্রশ্ন হয় যে আধুনিক যুগের ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন সেই সমস্ত মনীষীদের নাম উল্লেখ করো, তখন আনসার হবে ডগলাস ম্যাক গ্রেগর, হার্জবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ও চি। অথবা যে কোনো একজনের নাম উল্লেখ করে প্রশ্ন হতে পারে যে ইনি
কোন যুগের ব্যবস্থাপনা বিশারদ? ঠিক আছে, তখন আনসার হবে আধুনিক যুগের। যেমন হয়তো প্রশ্ন হতে পারে যে পিটার এফ ড্রাকার কোন যুগের ব্যবস্থাপনা বিশারদ? তখন আনসার হবে আধুনিক যুগের। এছাড়াও EFL ব্রেক, নিউম্যান, কুঞ্জ ও ডোনাল, আর্নেস্ট ডেল, ট্রিওয়াথা ও নিউপোর্ট প্রমুখ মনীষীদের লেখনী আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারাকে একটি বিশেষ মর্যাদার আসনে সমাসীন করতে সহায়তা করেছে। জেট তত্ত্বের প্রবর্তক উইলিয়াম ওচি এর নাম আধুনিক ব্যবস্থাপনায় অত্যন্ত স্মরণীয়। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, জেট তত্ত্বের প্রবর্তক উইলিয়াম ওচি। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে জেট তত্ত্বের প্রবর্তক কে? তখন আনসার হবে উইলিয়াম ওচি। এই ছিল আমাদের আজকের পড়া, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। গল্পের মতো করে প্রত্যেকটা যুগ সম্পর্কে পড়বা, ধারণা রাখবা। যে লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি এবং বলেছি যে লাইনগুলো দাগাও, এগুলো একটু বারবার রিডিং পড়বা। এই ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ থেকে তোমার জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে প্রয়োগ কিংবা অনুধাবনের তেমন প্রশ্ন আসে না, বেশিরভাগ সময় বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসে। কাজে একদম গল্পের মতো করে বারবার করে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়বে। ঠিক আছে, এখন পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে ম্যাডাম এই লাইনটি বুঝিনি কিংবা এটা কি। মিস জি তত্ত্বের প্রবর্তক মানে কি এটা? ম্যাম লাস্ট লাইন একবারে। হ্যাঁ হ্যাঁ আমি বলি, এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে পড়বো ব্যবস্থাপনার কতগুলো থিওরি আছে। থিওরির বাংলা হচ্ছে তত্ত্ব। ঠিক আছে, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, তারপরে আসছে জেড তত্ত্ব। মিস এগুলোর কি কোনো ইয়া আছে যে পুরাটা সংক্ষিপ্ত রূপে দিছে নাকি এটা যেই তত্ত্ব? হ্যাঁ, এই নামটাই হচ্ছে জেড তত্ত্ব। এটা মানে কোনো ইয়ে না, মানে যে কোনো বড় কিছুর সংক্ষিপ্ত রূপ না, না সংক্ষিপ্ত রূপ না, নামটাই হচ্ছে এরকম। ঠিক আছে, জি মিস। আর কোনো প্রশ্ন? নো ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলো তো যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আজকে যা পড়লাম এর মধ্য থেকে আমি প্রশ্ন করছি। হেনরি ফেল। হেনরি ফেল। ভেরি গুড। আর আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। ভেরি গুড, রবার্ট ওয়েন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? FW টেলর। FW টেলর। ভেরি গুড। অ্যাডাম স্মিথ কোন যুগের ব্যবস্থাপনা বিশারদ? শিল্প বিপ্লব কাল। হ্যাঁ, শিল্প বিপ্লব কালীন। ভেরি গুড। সিস্টেম মতবাদের জনক কে? খুঁজে পাচ্ছি না, তাই তো? পড়ানোর সময় বলেছি কিন্তু আমি, সিস্টেম মতবাদের জনক কে? চেস্টার আই বার্নার্ড। চেস্টার আই বার্নার্ড। ভেরি গুড। এটা শিল্প বিপ্লব পরবর্তী যুগের মধ্যেই আছে, দেখো। আর মানব সম্পর্ক মতবাদের জনক কে? এলটন মেও। এলটন মেও। ভেরি গুড। সর্বপ্রাচীন সভ্যতা কোনটি? গ্রিক। হয়নি। সর্বপ্রাচীন সভ্যতা বলেছিলাম আমি, মিশরীয় সভ্যতা। ও হ্যাঁ হ্যাঁ।
আর ব্যবস্থাপনার চিন্তাধারার বিকাশে কোন সভ্যতার বিশেষ অবদান রয়েছে? গ্রিক এটা। গ্রিক। ভেরি গুড। তাহলে আজকের পড়া কি খুব কঠিন মনে হলো? ইন্টারেস্টিং না? অনেক কিছু জানলে জি ম্যাম। ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে। তো গল্পের বই যেভাবে পড়ো ঠিক সেইভাবেই এই ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়বে, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট লাইন তো দাগানো আছে, আমি পড়ানোর সময়ও বলেছি, সেগুলো একটু ভালো ভাবে রিডিং দিবে, ঠিক আছে? তো আমাদের সময় প্রায় শেষ, কয়েক সেকেন্ড বাকি আছে। সবাই ভালো থেকো, ঠিক মতো পড়াশোনা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।